সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গত পর্বে আমি তোমাদের সাথে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ আমার লেখালেখি ও হিসাব হতে কিছু ইলাস্ট্রেশন টুলসের ধারণা দিয়েছিলাম। কিভাবে ইলাস্ট্রেশন টুলসগুলো ব্যবহার করতে হয় সেগুলো ছিল পিকচার, ক্লিপআর্ট, শেপ, এবং তার সাথে ওয়ার্ড প্রসেসরের ডকুমেন্টসে কিভাবে ট্যাবল সংযুক্ত করতে হয়, ট্যাবলে কিভাবে তথ্য সংযুক্ত করতে হয় এবং ট্যাবলকে কিভাবে সুন্দরভাবে সাজানো যায় সেই বিষয়েও ধারণা দিয়েছিলাম। তো আমাদের আরও দুটো ইলাস্ট্রেশন টুলসের ব্যবহার বাকি ছিল। আমরা সেই ইলাস্ট্রেশন টুলসগুলো সম্পর্কে জানবো। সেগুলো হচ্ছে স্মার্ট আর্ট এবং চার্ট, এবং তার পাশাপাশি আমরা আরও কিছু টুলসের ব্যবহার সম্পর্কে জানবো আজকের লেকচারে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। লক্ষ্য করো, এটা ছিল আমাদের গত পর্বের ডকুমেন্টস। এইখানে আমরা কিভাবে ছবি সংযুক্ত করে, কিভাবে ইলাস্ট্রেশন টুলসগুলো ব্যবহার করে সেই সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম। তো আজকে বাকি যে ইলাস্ট্রেশন দুটো টুলস ছিল ওগুলো সম্পর্কে একটু আমরা প্রথমে ধারণা নিয়ে নিই। তো এখানে লক্ষ্য করো, স্মার্ট আর্ট একটা অপশন আছে। স্মার্ট আর্ট অপশনটার কাজ কি? স্মার্ট আর্ট অপশনটার কাজ হলো গ্রাফিক। স্মার্ট আর্টটা মূলত একটা খুব পাওয়ারফুল গ্রাফিক টুলস, যেটার মাধ্যমে তুমি যে কোনো ধরনের ক্লাসিফিকেশন বলো বা যে কোনো ধরনের প্রসেস বলো বা তোমার প্রয়োজনীয় যে কোনো প্রসেস, সাইকেল কিংবা হাইরার্কি অর্থাৎ ক্লাসিফিকেশন, রিলেশনশিপ তৈরি করে নিতে পারো। ভিজুয়ালাইজ একটা যে কোনো একটা বিষয়ের সম্পর্কে ভিজুয়ালাইজ একটা গ্রাফিক ডিজাইন তুমি এখান থেকে তৈরি করে নিতে পারো, যার কারণে তোমাকে কষ্ট করে সেটা ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতন বড় কোনো ভারী গ্রাফিক সফটওয়্যার ব্যবহার করে তৈরি করতে হবে না। বা যারা গ্রাফিক্সের কাজ জানো না, তারা এখান থেকে খুব সহজেই একটা ভিজুয়ালাইজ ফর্ম তৈরি করে নিতে পারো যে কোনো একটা রিলেশনশিপের বা যে কোনো একটা তোমার ক্লাসিফিকেশনের বা যে কোনো একটা সাইকেলের। তো ব্যাপারটা আমি আবার শুরু থেকে দেখাচ্ছি যে স্মার্ট আর্ট নামে একটা অপশন আছে ইলাস্ট্রেশন গ্রুপে, সেটাকে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। তো দেখো, বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করতে পারবে তুমি এভাবে। এখানে বিভিন্ন ধরনের যে লিস্ট আছে সেই লিস্টগুলোর একটা ছোট ছোট স্যাম্পল দেখানো হয়েছে। তো তুমি যে লিস্টটাই পছন্দ করবে তার বড় একটা ভিউ তুমি এখানে দেখতে পাবে। তারপরে তুমি বিভিন্ন প্রসেসের জন্য গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন এর সুযোগ পাচ্ছ। তারপর তোমার বিভিন্ন সাইক্লিং প্রসেসের গ্রাফিক্যাল ভিউ তৈরি করার জন্য তুমি সুযোগ পাচ্ছ। এছাড়াও ক্লাসিফিকেশন তৈরি করা, বিভিন্ন রিলেশনশিপ তৈরি করা বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে। তো এইসব কাজগুলো তুমি এখান থেকে খুব সহজেই করে নিতে পারো। তো আমি দুটো উদাহরণ দিয়ে তোমাদেরকে কিভাবে স্মার্ট আর্ট ব্যবহার করতে হয় সেই বিষয়ে ধারণা দিব। তো চলো শুরু করি। প্রথমে আমি হায়ারার্কি অর্থাৎ ক্লাসিফিকেশন দিয়ে শুরু করছি। তো আমি এক্ষেত্রে এই ডিজাইনটাকে পছন্দ করলাম, তো আমি এটাকে নির্ধারণ করছি। দেখো, আমি একটা ক্লাসিফিকেশন তৈরি করে নিচ্ছি। ক্লাসিফিকেশনটা তৈরি করার জন্য আমাকে এই অ্যারো বাটনে প্রেস করতে হবে। দেখো, আমাদের এখানে ক্লাসিফিকেশন লেখার জন্য যে অপশনগুলো, যে ফিল্ডগুলো দেওয়া আছে সেগুলো এখানে টেক্সট দিয়ে সূচিত করা আছে। অর্থাৎ আমি এখানে যা লিখব সেগুলো এখানে ভিজুয়ালাইজ হবে। তো আমি চাচ্ছি কম্পিউটারের কম্পোনেন্টসকে ক্লাসিফাইড করব। কম্পিউটারে সাধারণত দুই ধরনের কম্পোনেন্টস আমরা ধরে নিতে পারি। তো আমি সেটা এখানে লিখছি। লক্ষ্য করো, একটা হচ্ছে তোমার সফটওয়্যার কম্পোনেন্ট, আর একটা হচ্ছে তোমার হার্ডওয়্যার কম্পোনেন্ট। তো সফটওয়্যার কম্পোনেন্টের মধ্যে দু ধরনের সফটওয়্যার থাকতে পারে। একটা হচ্ছে তোমার সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমি যেটা এখানে লিখছি
এখানে হায়ারার্কি তোমাকে ধাপগুলো মনে রাখতে হবে। দেখো এটা হচ্ছে আমার মেইন কি পয়েন্ট, এটাকেই মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে হার্ডওয়্যার। তো সফটওয়্যারের কিন্তু আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সফটওয়্যারের অধীনে যে দুইটা ক্লাসিফিকেশন সেগুলোই হচ্ছে মূলত এই দুটো। তো হার্ডওয়্যারের ক্ষেত্রে দেখো, হার্ডওয়্যারের ক্ষেত্রে তিন ধরনের হতে পারে তোমার। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, তারপরে এখন দেখো তিন ধরনের হতে পারে। আমি বলেছি যে একটা হচ্ছে ইনপুট ডিভাইস, আর একটা হচ্ছে প্রসেসিং ডিভাইস, আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস ধরে নিলাম। তাহলে আমরা হার্ডওয়্যার কম্পোনেন্টকে যদি তিন ভাগে ভাগ করি, তো একটা ভাগ আমরা এখানে লিখেছি, আরো দুটো ভাগ আমাদের লেখা বাকি, কিন্তু আমাদের এখানে কিন্তু শেপ বাকি, আরো দুটো শেপ দরকার যেগুলো আমাদের এখানে নেই। তাহলে আমরা শেপগুলো কিভাবে যুক্ত করতে পারি? এখানে খুব ইজিলি আমরা শেপগুলো এখানে যুক্ত করতে পারি। ইনপুট ডিভাইস যেখানে আমার কার্সরটা মুভ করছে সেখানে থাকা অবস্থায় আমরা যদি একবার এন্টার বাটন প্রেস করি, আমাদের এখানে অটোমেটিক আরেকটা শেপ তৈরি হয়ে গেল। তো একটা নিয়ম তোমরা, আমি আশা করছি বুঝতে পারছো কিভাবে নতুন একটা শেপ তৈরি করলাম। তো আমি এখানে লিখে দিই প্রসেসিং ডিভাইস। এরপরে আরেকটা নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমার এই প্রসেসিং ডিভাইসের পরবর্তীতে আমার আরেকটা শেপ প্রয়োজন, তাহলে আমি কি করব, যেটার পরে আমার আরেকটা নতুন শেপ প্রয়োজন সেটাকে সিলেক্ট করব প্রথমে, তারপর রাইট বাটন ক্লিক করলে অ্যাড শেপ একটা অপশন পাবো। এখানে দেখো অ্যাড শেপ আফটার, তাহলে দেখো সাথে সাথে আরেকটা শেপ এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে টাইপ করে দিতে পারি সেটা, যে আমার পরবর্তী আরেকটা ডিভাইস কি ছিল, আউটপুট ডিভাইস। তাহলে সেটা আমরা এখানে টাইপ করে দিচ্ছি। তো আমাদের ক্লাসিফিকেশন যে যে একটা ভিজুয়ালাইজ ফর্ম সেটা তৈরি হয়ে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা এটাকে আরো অনেকভাবে ডিজাইন করে দিতে পারি, এটাকে আরো অনেকভাবে সৌন্দর্যমণ্ডিত করতে পারি। যেমন ধরো তুমি যদি চাও এইভাবে এই স্ট্রাকচারটা তুমি ব্যবহার করবে না, তখন তুমি এখান থেকে এই যে এই ডিজাইনটাকে যখন তুমি সিলেক্ট করবে, তখন ডিজাইনের একটা যে ট্যাব সেটা ওপেন হবে, এবং সেক্ষেত্রে লেআউট গ্রুপ থেকে তুমি তোমার ইচ্ছা মতো ডিজাইন পছন্দ করতে পারো। তো দেখো আমরা মূলত যখন লেআউট চুজ করছিলাম, আমাদের ইনসার্ট ট্যাবের অধীনে যে স্মার্ট আর্টের অপশন ছিল সেখান থেকে যখন আমরা চুজ করছিলাম, এই ডায়লগ বক্সটাই কিন্তু আসছিল। তো সেক্ষেত্রে আমরা মূলত হায়ারার্কি থেকেই এই এই ডিজাইনটা পছন্দ করেছিলাম। এখন চাইলে এখানে আরো যে ডিজাইনগুলো রয়েছে আমরা সেগুলো পছন্দ করতে পারি, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের এই যে কম্পোনেন্টগুলো ওগুলা রিজেনারেট হবে। অর্থাৎ এগুলা যে ডিজাইন আমরা পছন্দ করব সেই ডিজাইন অনুযায়ী কম্পোনেন্টগুলো সাজানো হয়ে যাবে অটোমেটিকলি। আমাদেরকে কষ্ট করে সেটা ডিজাইন করতে হবে না, যেটা গ্রাফিক্যাল যে কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করলে, সেটা ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর হোক, আমাদেরকে সেটা কষ্ট করে করতে হতো ম্যানুয়ালি, এখানে সেটা করতে হবে না। তো লক্ষ্য করো, আমি এই ডিজাইনটা যদি পছন্দ করি সেক্ষেত্রে দেখো অটোমেটিক আমার ক্লাসিফিকেশনগুলো ওভাবে রিঅ্যাসেম্বল রিজেনারেট রিডিজাইন হচ্ছে। তো আমরা এটা যদি পছন্দ করি সেক্ষেত্রে আমার এই অপশনটা চলে আসতেছে। তো আমরা 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 আমাদের আগের ডিজাইনটাতেই চলে যাই। আবার এখানে লক্ষ্য করো চেঞ্জ কালার নামে একটা অপশন আছে। এই চেঞ্জ কালার অপশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডিজাইনের, আমরা যে ডিজাইনটা পছন্দ করেছি সেই ডিজাইনটার প্রত্যেকটা এলিমেন্টের কালারও কিন্তু চেঞ্জ করতে পারি, যেটা খুব সহজেই আমাদেরকে একটা মানে সুন্দর একটা আউটলুক দিবে। তো এছাড়াও আমরা আমাদের কম্পোনেন্টগুলোকে 3D ভিউ দিতে পারি এখান থেকে। দেখো এখানে 3D ভিউ দেওয়ার অনেকগুলো ডিজাইন রয়েছে। তো আমরা এভাবে 3D ভিউ দিতে পারি আমাদের যে চার্টটা আমরা তৈরি করেছি সেটাকে। স্মার্ট আর্টের যে একটা এক্সাম্পল তৈরি করেছি সেটাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ক্লাসিফিকেশনকে আমরা ডিজাইন করলাম। তো আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাই। আমরা আবারও আমাদের স্মার্ট আর্ট অপশনে যাচ্ছি। এক্ষেত্রে আমি সাইকেল যে ডিজাইনটা আছে সেখান থেকে একটা এক্সাম্পল তোমাদেরকে করে দেখাই। তো আমি এখানে যে অনেকগুলো ডিজাইন আছে তার মধ্যে থেকে এটাকে পছন্দ করছি, এটাকে আমি নির্ধারণ করছি এখানে। তো এটাকে নির্ধারণ করলাম। দেখো আমি একটা এক্সাম্পল এখানে কি দেওয়া যায়, আচ্ছা আমরা এখানে এটা লিখতে পারি যে বাংলাদেশের যতটা ডিভিশন আছে আমরা ডিভিশনগুলোকে এখানে লিখতে পারি। তো আমি মাঝখানে
বাংলাদেশ লিখে দিচ্ছি। এরপর আমাদের যে ডিভিশনগুলো আছে ওই ডিভিশনগুলো একটা একটা করে লিখে দিই। যেমন দেখো ঢাকা, দেখো আমি এখানে লেখার সাথে সাথে কিন্তু আমার এই সার্কেলগুলোতে কিন্তু লিখা হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশ এখানে লেখা হয়ে গেছে, এখানে ঢাকাটা লেখা হয়ে গেল। এরপরে এখানে পছন্দ করলাম আমরা এটাতে চিটাগং। এরপরে আমাদের আরেকটা কি ডিভিশন আছে, এটা রাজশাহী। এরপরে আর কি ডিভিশন আছে আমাদের, বরিশাল। এরপর দেখো আমাদের কিন্তু আরো প্রয়োজন, আমাদের আরো 4টা ডিভিশন বাকি, যেহেতু আমাদের আরো 4টা সার্কেল প্রয়োজন। তাহলে আমরা ওই যে ওটার মতনই এখানে এন্টার প্রেস করে নতুন সার্কেল তৈরি করে নিতে পারি, অথবা এখানে অ্যাড শেপ দিয়ে অ্যাড শেপ আফটার দিলে আমাদের এখানে নতুন সার্কেল তৈরি হতে থাকবে। তো আমাদের যতটা সার্কেল প্রয়োজন আমরা ততটা সার্কেল এই দুইটা নিয়মেই তৈরি করে নিতে পারি। তো বরিশালের পর আরেকটা কি আছে, খুলনা। এরপর আরেকটা কি আছে, রংপুর। এরপর আর দুটো ডিভিশন আছে সম্ভবত, একটা হচ্ছে তোমার সিলেট। এরপরে আছে ময়মনসিংহ। তো আমাদের লেখাগুলো কিন্তু একটু ছোট হয়ে গেছে, তো আমরা চাইলে লেখার ফরম্যাটও কিন্তু পরিবর্তন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই যে লেখাটা যেহেতু বেশি ছোট হয়ে গেছে, আমরা লেখাটার ফরম্যাটটাকে ফন্ট সাইজটাকে এভাবে বাড়িয়ে নিতে পারি। আমরা এভাবে রাইট বাটন ক্লিক, এটাকে সিলেক্ট করব প্রথমে, তারপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ করার একটা অপশন চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারি। প্রথমে হ্যাঁ দুঃখিত, আমি এখানে প্রথমে আমাকে পুরো টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরই আমরা সাইজটাকে বাড়াতে পারবো সম্ভবত। হ্যাঁ, আমরা ওভাবেই সাইজটাকে বাড়াবো। এরপরে এভাবে ধরে ধরে প্রত্যেকটা আইটেমের ফন্ট সাইজে কিন্তু তোমাকে বাড়াতে হবে। তো আমি এটার ফন্ট সাইজটা একটু দেখে আসি। হ্যাঁ, এটা 12 ছিল, তো আমি প্রত্যেকটা করে দিই। তো লক্ষ্য করো, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি সাইজটা পরিবর্তন করে কিভাবে সাইজটা পরিবর্তন করলাম। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয়, যে তোমরা ইচ্ছা মতো কিন্তু আইটেমগুলোকে মুভ করতে পারো, এবং এই যে শেপগুলোকে কিন্তু ইচ্ছে মতো বড় ছোট করে নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে স্মার্ট আর্ট কাজ করে। এরপরে আমরা পরবর্তী টপিক্সে চলে যাই। আমাদের পরবর্তী টপিকস ছিল কি, চার্টটা হচ্ছে এমন একটা টুলস যেটা মূলত কোনো বিষয়ের হিসাব নিকাশকে ভিজুয়ালাইজ করার জন্য ব্যবহৃত হয়। তো যেমন ধরো ক্রিকেটের স্কোর দেখানো, অথবা একটা স্কুলে শিক্ষার্থীদের পাস ফেলের হার দেখানো, অথবা কোনো একটা নির্দিষ্ট শহরের কয়েক মাসের টেম্পারেচারের একটা হিসাব দেখানো। তো এই হিসাবগুলো খাতায় আমরা লিখে যতটা না প্রকাশ করতে পারি, মানুষের বোধগম্য রূপে প্রকাশ করতে পারি, তার চেয়ে খুব ভালো প্রকাশ করতে পারবো, অথবা খুব সহজভাবে উপস্থাপন করতে পারবো যদি আমরা সেটাকে চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যদি সেটা মানুষকে বোঝাতে পারি, সেটা আরো বেশি সহজবোধ্য হয় সবার কাছে। তো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। এখানে অনেক ধরনের চার্ট আছে, কলাম, লাইন, তোমার পাই, বার চার্ট, এরিয়া, স্টক, সারফেস, অনেক ধরনের আছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি পাই চার্ট দিয়ে। তো পাই চার্ট অনেক ধরনের আছে, 2D 3D পাই চার্ট আছে। আমি একটা 3D পাই চার্ট নিচ্ছি। তো পাই চার্ট সিলেক্ট করার সাথে সাথে একটু লক্ষ্য করো, আমার দুইটা উইন্ডো চলে আসছে। একটা উইন্ডো হচ্ছে আমার যে ওয়ার্ড প্রসেসরে আমরা কাজ করছিলাম সেটা, এবং আরেকটা হচ্ছে এক্সেলের একটা শিট। তো এক্সেলের একটা শিট অর্থাৎ স্প্রেডশিট যে ওপেন হয়েছে, এটা মূলত ওপেন হয়েছে এই কারণে যে আমরা স্প্রেডশিটে বা এক্সেল শিটে ইনপুট দিব, সেই ইনপুট অনুযায়ী কিন্তু আমার চার্টটা পরিবর্তন হবে। এটা অনেক পাওয়ারফুল একটা টুলস, যে তোমাকে গ্রাফিক্যালি কষ্ট করে
কোনো গ্রাফিক্যাল টুলস অর্থাৎ গ্রাফিক্যাল সফটওয়্যার ব্যবহার করে তোমাকে সেটা করতে হচ্ছে না, ম্যানুয়ালি সেটা এখানে হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সেটা হয়ে যাচ্ছে। তুমি এখানে ইনপুট দিবে, তোমার ইনপুটের উপর ভিত্তি করেই কিন্তু এখানে মানগুলো পরিবর্তন হবে। তো চলো আমরা এটা একটু টেস্ট করে দেখি। আমি ধরো তোমাদের প্রতিষ্ঠানে জেএসসি পরীক্ষা, ধরো আমাদের প্রতিষ্ঠানে জেএসসি পরীক্ষা দিয়েছে অনেক শিক্ষার্থী, যারা পাশ করেছে তারা এবার তাদের পরবর্তী শ্রেণীতে কোন বিভাগ তারা নিবে সেটা তাদের পছন্দ করার জন্য দেওয়া হলো। তো আমরা তাদের পছন্দটাকে এখানে পাই চার্টের মাধ্যমে প্রকাশ করব। তো আমি কয়েকটা ভ্যালু ধরে নিচ্ছি এবং র্যান্ডমলি তোমাদেরকে সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমরা লিখে দিই যে গ্রুপ চয়েস, তাহলে দেখো অটোমেটিক্যালি কিন্তু সেটা এখানে পরিবর্তনটা হবে, একটু পরেই দেখতে পাবে তোমরা। ফার্স্ট কোয়ার্টার, এটাকে আমি লিখে দিলাম যে সায়েন্স, এটাকে লিখলাম কমার্স, এটাকে লিখে দিলাম আর্টস, এটাকে লিখে দিলাম পেন্ডিং। এখানে 4টা অপশন বাই ডিফল্ট চলে আসে, তুমি এখানে বাড়াতে কমাতে পারো, তুমি পেন্ডিংটা নাও রাখতে পারো। আমি এখানে মূলত 4টা সৌন্দর্যের জন্য রেখেছি তোমাদেরকে বোঝানোর সাথে। তো দেখো ধরে নিলাম আমরা যে 50% স্টুডেন্ট যারা জেএসসি পাস করেছে তাদের মধ্যে থেকে 50% স্টুডেন্ট সায়েন্স নিয়েছে, তারপর বাকি যে 50% স্টুডেন্ট আছে তাদের মধ্যে থেকে 30% কমার্স গ্রুপটা চয়েস করেছে, এবং তারপর বাকি যে 20% রয়েছে তার মধ্যে 10% আর্টসে চলে গেছে, কিন্তু বাকি 10% এখনো কোনো সাবজেক্ট চয়েস করেনি, কোনো গ্রুপ চয়েস করেনি। তো দেখো কত সুন্দরভাবে আমাদের মানগুলো অনুযায়ী এখানে তোমাকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে নীল কালারের যে মানে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সায়েন্সের জন্য, অর্থাৎ দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে 50% স্টুডেন্ট সায়েন্স নিয়েছে, বাকিগুলো ওভাবে দেওয়া আছে। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু পরিমাণটা দেওয়া থাকলে কোনটা কত পার্সেন্ট সেটা আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হতো, তাই না? তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা পাই চার্টের উপর ডাবল ক্লিক করব, অর্থাৎ পাই চার্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে চার্ট লেআউট নামে একটা অপশন পাবে তোমরা ডিজাইন প্যাটার্নে গিয়ে। তো এখানে চার্ট লেআউট থেকে আমরা বিভিন্ন ধরনের চার্ট লেআউট পেতে পারি। তো ধরো আমি প্রথম এই চার্ট লেআউটটা পছন্দ করলাম, তাহলে এই চার্ট লেআউটে দেখো খুব সুন্দরভাবে আমরা যে পরিমাণটা এখানে পছন্দ করেছি এখানে দিয়ে দিয়েছিলাম, যেমন দেখো সায়েন্সের জন্য 50% সেটা এখানে চলে আসছে, কমার্সের জন্য 30% এটা এখানে চলে আসছে, আর্টসের জন্য 10%, এবং তোমার পেন্ডিং স্টুডেন্টদের পরিমাণটাও এখানে চলে আসছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে পাই চার্টটা কিভাবে কাজ করছে বা চার্টগুলো মূলত কিভাবে কাজ করে। তো আমি আর বিস্তারিত তো যাচ্ছি না, তো আমরা পরবর্তী টপিক্সে চলে যাব। তো পরবর্তী আমাদের যে টপিক্স আমি বলি সেটা হচ্ছে তোমাদের ইলাস্ট্রেশন গ্রুপের স্মার্ট আর্ট এবং চার্ট, এই দুটো কাজ আমি করে দিয়েছি। তো পরবর্তী টপিক্সে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হলো তোমাদের বইয়ে খুব সম্ভবত 58 পৃষ্ঠাতে, খুব সম্ভবত হ্যাঁ 58 পৃষ্ঠাতে তোমাদের দুটো কাজ আছে, একটা হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ এবং আরেকটা হচ্ছে মার্জিনের কাজ। আমরা পরবর্তীতে এখন যে টুলসের ব্যবহারগুলো দেখব সেই দুটোর উপর ভিত্তি করেই কিন্তু এই দুটো কাজ, তো তোমরা বাসায় এই দুটো কাজ প্র্যাকটিস করবে। তো চলো আমরা আমাদের পরবর্তী কাজটাতে চলে যাই। ওয়ার্ড আর্টটা কীভাবে করা হয় সেটা একটু দেখি আমরা। এটা এখন কেটে দিতে পারো, এটা এখানে সেভ হয়ে গেছে। তো ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে তুমি তোমার ডকুমেন্টসে টেক্সটকে বিভিন্নভাবে সাজাতে পারো ওয়ার্ড আর্ট টুলসটা ব্যবহার করে। তো আমি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়ার্ড আর্ট যে অপশনটা আছে, ওয়ার্ড আর্ট অপশনে গিয়ে তুমি যে কোনো একটা ওয়ার্ড আর্ট তোমার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করতে পারো। ধরো আমি এটা সিলেক্ট করলাম,
এটা সিলেক্ট করার পরে ইউ টেক্সট হিয়ার, অর্থাৎ এখানে তুমি যে টেক্সটটাকে ডিজাইন করতে যাচ্ছ তোমার সেই টেক্সটটাকে এখানে দিতে বলা হচ্ছে। তো ধরো আমি আমাদের প্রতিষ্ঠানের নামটাই এখানে ব্যবহার করছি। এরপর আমি সাইজটা নির্ধারণ করে দিচ্ছি, ধরো আমি এখানে 20 দিয়ে দিলাম, এরপর ওকে দিলাম। দেখো আমাদের টেক্সটটা কত সুন্দর ডিজাইন হয়ে চলে আসছে। তো এটাকে তুমি বড় ছোট করতে পারো তোমার প্রয়োজন মতো, অথবা তোমার যদি মনে হয় কোনো কারণে এই ডিজাইনটা পরিবর্তন করে তুমি নতুন একটা ডিজাইন পছন্দ করবা, তাহলে তুমি সেই তোমার করার ডিজাইনকে সিলেক্ট করে ফরম্যাট ট্যাবের আন্ডারে ওয়ার্ড আর্ট স্টাইলগুলো আবার তুমি এখানে পাবে। তো সেখান থেকে তুমি পছন্দ করে নিতে পারো এবং সেই অনুযায়ী কিন্তু তুমি এখান থেকে যে স্টাইলটা পছন্দ করবে সেই স্টাইল অনুযায়ী কিন্তু তোমার টেক্সটগুলা রিডিজাইনড হবে। তো আশা করি বুঝতে পারছো কিভাবে কাজ করে। তো দেখো আমি আরেকটা ডিজাইন পছন্দ করছি, ওই অনুযায়ী কিন্তু আমার টেক্সটটা রিডিজাইন হচ্ছে। তো ধরো আমি এটা পছন্দ করলাম, দেখো আমার পরিবর্তনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এখন তোমাদের এখানে কিন্তু আমি একটা কাজের কথা অলরেডি বলেছি যে তোমার বিদ্যালয়ের নাম ওয়ার্ড আর্টের বিভিন্ন স্টাইল উপস্থাপন করো, তোমরা বাসায় এটা তোমাদের নিজেদের ডিভাইসে প্র্যাকটিস করবে। এরপরে আরেকটা ব্যাপার যেটা ছিল মার্জিন ঠিক করা, পরবর্তী টপিকস আমরা মার্জিন ঠিক করা, এবং এর পরবর্তীতে আরেকটা টপিকস আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা। এই দুটো টপিকস একসাথে কভার করব। তো চলো, এটার জন্য আমি আগে থেকেই একটা প্যারাগ্রাফ তৈরি করে রেখেছি। দেখো মার্জিন ঠিক করা বলতে এখানে যেটা বোঝাচ্ছে, তুমি ধরো তোমার ডকুমেন্টসে অনেকগুলো টেক্সট লিখে ফেলেছো, এখন এই তোমার লেখা এই টেক্সটগুলো তোমার পেজের উপর থেকে নিচের থেকে বা বাম দিক থেকে বা ডান দিক থেকে ঠিক কত দূরত্বে থাকবে সেটা ঠিক করাটাই হচ্ছে মূলত মার্জিনের কাজ। তো এখানে মার্জিন ঠিক করার জন্য বা মার্জিনের পরিবর্তন করার জন্য তোমাকে যেটা করতে হবে, পেজ লেআউট যে ট্যাবটা আছে সেখানে মার্জিন নামে একটা অপশন আছে, সেখানে যেতে হবে। তো মার্জিনে যদি আমরা ক্লিক করি সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাই ডিফল্ট অনেকগুলো মার্জিন দেওয়া আছে, এবং আমরা যেই মার্জিন পছন্দ করব সেই মার্জিন অনুযায়ী আমাদের টেক্সটগুলো কিন্তু রিডিজাইনড হবে। অর্থাৎ ধরো আমি বলে দিলাম যে আমার টপ থেকে 0.5 দূরত্বে থাকবে এবং লেফট থেকে 0.5 দূরত্বে, বটম থেকেও অর্থাৎ নিচ থেকেও 0.5 দূরত্বে, রাইট থেকেও 0.5 দূরত্বে। তাহলে সেক্ষেত্রে দেখো আমার টেক্সটটা কিন্তু সেই অনুযায়ী বসেছে পেজটাতে। এরপরে তুমি যদি চাও তোমার এখানে যে ডিফল্ট মার্জিনগুলো আছে সেগুলো তোমার পছন্দ নয়, তাহলে তুমি কাস্টম মার্জিনের ডিজাইন তুমি নিজে থেকেই করে নিতে পারো। তো সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করতে হবে। আমরা যদি সেটাতে ক্লিক করি সেক্ষেত্রে তুমি টপ লেফট এবং বটম রাইটে কত দূরত্ব রাখতে চাও সেটা তুমি এখানে শনাক্ত করে দিতে পারো। ধরো আমি এখানে দিলাম 1 সবগুলোতে। তো দেখো সেই অনুযায়ী কিন্তু আমার টেক্সটগুলো রিডিজাইন হলো পেজে, অর্থাৎ টপ লেফট এবং তোমার বটম রাইট যেভাবে আমরা দূরত্ব এখানে নির্ধারণ করে দিয়েছি সেই অনুযায়ী কিন্তু টেক্সটগুলো এখানে বসেছে। তো আশা করি বুঝতে পারছো কিভাবে মার্জিন ঠিক করা যায় একটা ডকুমেন্টসের। এর পরবর্তীতে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে খুব সম্ভবত প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা। এখানে লক্ষ্য করো আমরা যে প্যারাগ্রাফটা লিখেছি এখানে বা যে টেক্সটগুলো এখানে লিখেছি এখানে অনেকগুলো প্যারা কিন্তু আছে। দেখো এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এভাবে অনেকগুলো প্যারা আছে। তো প্যারাগ্রাফের লাইন ব্যবধান ঠিক করা এটার কাজ হচ্ছে মূলত তোমার একটা প্যারাগ্রাফ এর পরবর্তী প্যারাগ্রাফ এর মাঝখানে কতটুকু দূরত্ব থাকবে সেই দূরত্বটাই নির্ধারণ করা। প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা কাজ বলতে মূলত এটাই বোঝাচ্ছে। তো এটা করার জন্য আমাদেরকে মূলত ঠিক একইভাবে পেজ লেআউট ট্যাবে যেতে হবে। পেজ লেআউট ট্যাবে গিয়ে এখানে প্যারাগ্রাফ একটা গ্রুপ আছে, এই প্যারাগ্রাফ গ্রুপের বিফোর এবং আফটার স্পেসিং এর যে দুটো ইনপুট দেওয়ার জন্য ফিল্ড দেওয়া আছে সেখান থেকেই আমাকে পয়েন্ট দিয়ে নির্ধারণ করে দিতে হবে যে আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে কত পয়েন্ট দূরত্ব থাকবে এবং শেষে কত পয়েন্ট দূরত্ব থাকবে। এবং এটা নির্ধারণ করার আগে
আমি যে প্যারাগ্রাফগুলোর উপর এটা অ্যাপ্লাই করব সেই প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করে নিতে হবে। ধরো আমি এই 3টা প্যারাগ্রাফের উপর এটা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, 3টা প্যারাগ্রাফকে একসাথে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে পয়েন্টগুলো বলে দিতে হবে। একটু পরিবর্তনটা লক্ষ্য করো, আমি যদি চাই যে আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে এই জায়গাটাতে কোনো ব্যবধান না থাকুক, সেক্ষেত্রে আমি এটাকে 0 করে দিতে পারি। তাহলে 0 পয়েন্ট যদি করে দিই, সেক্ষেত্রে দেখো পরিবর্তনটা তোমাদের হয়তো নজরে পড়ছে না। কেন? কারণ এখানে বিফোরের কিন্তু 10 পয়েন্ট আগে থেকে দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে 10 পয়েন্ট করে দূরত্ব আছে। তো দেখো আমি যদি তিনটাকে আবার সিলেক্ট করি এবং এখানে 0 পয়েন্ট লিখে দিই, সেক্ষেত্রে দূরত্বটা কিন্তু কমে যাবে। দেখো এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের যে দূরত্ব ছিল সেই দূরত্বটা কিন্তু কমে গেছে। কেন? কারণ এই প্যারাগ্রাফের টপে যে ডিস্টেন্সটা আমি এখানে বলে দিয়েছিলাম সেটা কিন্তু কমে গেছে। তো আশা করি বুঝতে পারছো যে স্পেসিং এর মাধ্যমে কিভাবে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব তৈরি করা যায়, অর্থাৎ ব্যবধান নির্ধারণ করা যায়। তো এটার উপর ভিত্তি করেও হয়তো একটা কাজ আছে তোমাদের। হ্যাঁ, এই যে একটি ডকুমেন্ট প্রস্তুত করে মার্জিন নির্ধারণ করো। তো তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। আর পরবর্তী লেকচারে আমরা আরো অনেকগুলো টুলস সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।